দর্শক, একটা জিনিস খেয়াল করেন, বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় অনেক মানুষ ছুটে গেছেন এভার কেয়ার হসপিটালে। যারা বিভিন্ন দল করেন, বিভিন্ন মতের অনুসারী, তারাও কিন্তু বাদ যাননি। সবাই ছুটে গেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, দোয়া সবকিছু নিবেদন করেছেন। কিন্তু আসতে পারেননি তার সন্তান তারেক রহমান। অথচ এটা মনে করা স্বাভাবিক যে যে কোনো মায়ের অসুস্থতার সময় সন্তানরা তার পাশে থাকে। আজকে বাংলাদেশে এমন একটা সুসময়, সবাই বলছে যে এর চেয়ে ভালো সময় আর কখনো হয়নি গত 15-20 বছরের মধ্যে। তো এমন ভালো সময়ের মধ্যেও তারেক রহমান লন্ডন থেকে আসতে পারলেন না। কেন আসতে পারলেন না? তার একটা ব্যাখ্যা যথেষ্ট আবেগ নিয়ে তিনি তার স্ট্যাটাসে দিয়েছেন, ফেসবুক স্ট্যাটাসে, যে এইরকম সংকটময় সময় মায়ের স্পর্শ, স্নেহ, ভালোবাসা যে কোনো সন্তান চায়। সুতরাং আমিও চাই এবং আমিও আসার জন্য উদ্গ্রীব, কিন্তু আমার আশাটা একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ তিনি চাইলেই আসতে পারেন না। তাহলে প্রশ্ন হলো যে কোথায় বাধা, কিসে বাধা? সরকারের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে। তারেক রহমানের ওই চিঠি বা ওই স্ট্যাটাসের প্রেক্ষিতে একটা মনে হওয়া স্বাভাবিক, সরকার কি কোনো বাধা দেবে বা বাধা দিচ্ছে? বাধা দেওয়ার মতন কি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করে রেখেছে? কিন্তু না, সরকারের মুখপাত্র প্রেস সচিব জানিয়েছেন যে কোনো বাধা নেই। স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে দেশবাসীর দোয়া কামনা করেছেন, রাষ্ট্রপতি কামনা করেছেন, উপদেষ্টাদের কেউ কেউ এসছেন। আসিফ নজরুলকে দেখলাম যে তিনি এসছেন, তিনিও দেখে গেছেন এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না, তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন। প্রত্যেকেই, সবাই আসতে পারছেন, কিন্তু তারেক রহমান আসতে পারছেন না কেন? তার ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছেন, কিন্তু তার অন্তর্নিহিত কারণ বা রহস্য কেউ কিন্তু বুঝতে পারছে না। দর্শক, সত্যি কথা বলতে কি, আমিও বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারি যে সরকার না, দৃশ্যমান কোনো শক্তি না, অদৃশ্যমান কোনো শক্তি তারেক রহমানকে আসতে দিচ্ছে না, বা আসার পথে অন্তরায়, এমনই অন্তরায় যেটা তার জীবন নাশ বা জীবনের প্রতি হুমকি হতে পারে। এখন প্রশ্ন যদি করেন আমাকে, সেই শক্তি কারা বা কে? কোন সেই ব্যক্তি, কোন সেই গোষ্ঠী, কোন সেই শক্তি? এটা এক কথায় দর্শক আমি বলতে পারবো না। তারেক রহমানের একটি রাজনৈতিক ইতিহাস আছে, সেই ইতিহাসের সাথে রাজনীতি জড়িত, সেই ইতিহাসের সাথে সেনা রাজনীতি জড়িত, সেই ইতিহাসের সাথে নানা শক্তি, সামরিক বেসামরিক শক্তি জড়িত, এমনকি আন্তর্জাতিক শক্তিও জড়িত। যেহেতু বিগত 15-20-25 বছর ধরে তিনি কিন্তু মায়ের পাশাপাশি রাজনীতি করে গেছেন এবং রাজনীতির কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। খেয়াল করেন, তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবে দেশ ছেড়ে যাননি, তিনি রাজনীতিক হিসেবে দেশ ছেড়েছেন। দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, যাওয়ার আগে তাকে মুচলেকা নিতে হয়েছে। কারা সেই মুচলেকা নিয়েছিল? কোন সেই শক্তি? সেই শক্তি কি নিঃশেষ হয়ে গেছে? না, সেই শক্তি কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। তাহলে তারাই কি এখন ছবল মারার জন্য উন্মুখ হয়ে আছে? এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। আমি দেখছিলাম মাসুদ কামাল বলেছেন যে তিনি এমন সময় যদি মায়ের কাছেই আসতে না পারেন, তাহলে তিনি দেশের পাশে দাঁড়াবেন কিভাবে? এটা হচ্ছে মানে একটা সহজাত প্রশ্ন বা সহজাত একটা বক্তব্য। কিন্তু তারেক রহমান তো শুধু একটা মায়ের সন্তান না, তিনি একটা প্রতিষ্ঠান। আমি বারবার বলি, তারেক রহমানকে কিন্তু কেউ যদি বলেন যে তিনি একজন ব্যক্তি, তিনি খালেদা জিয়ার পুত্র, না, তিনি খালেদা জিয়ার পুত্র একসময় হয়তো ছিলেন ছোটবেলায়, কিন্তু তিনি একটা প্রতিষ্ঠান। আপনারা বলেন তো, এই যে সংকটকালে 15 বছরে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি, প্রতি মুহূর্তে, প্রতি মানে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় দলকে সামলাচ্ছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন কে? বেগম খালেদা জিয়া? না,
সবাই জানেন তারেক রহমান। তারেক রহমানের কারণে দল এখনো ঐক্যবদ্ধ আছে, দল ভেসে যায়নি, দল আদর্শ থেকে বিচ্যুত হয়ে মানে মোটামুটি আওয়ামী লীগ খেয়ে ফেলছিল প্রায়, সেই খাওয়া থেকে কিন্তু উদ্ধার করে আছেন, আগলে রেখেছেন তারেক রহমান। সেই তারেক রহমান আজকে বলছেন যে তার দেশের ফেরাটা তার সিদ্ধান্তের একক নিয়ন্ত্রণাধীন নয়, যে তিনি সিদ্ধান্ত নিলেই আসতে পারবেন। তারেক রহমান যদি ক্ষতিগ্রস্ত হয়, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির মতন বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল যদি ক্ষতিগ্রস্ত হয়, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। মনে করবেন যে এক একটা ইনস্টিটিউশন, আমরা কেন বলি যে মানে রাজনৈতিক দলকে আরো বেশি গণতন্ত্রায়ন হওয়া দরকার, রাজনৈতিক দলকে আরো বেশি গণতন্ত্র মনা হওয়া দরকার, কেন? সেটা হলো গণতন্ত্র রক্ষার জন্য। আজকে ধরেন বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে জামাত ইসলামী, তারা যত বেশি গণতান্ত্রিক হবে, গণতন্ত্র আরো শক্তিশালী হবে। বিএনপি যত বেশি গণতান্ত্রিক হবে, তত বেশি গণতন্ত্র শক্তিশালী হবে। তেমনি ভাবে ছোট মাঝারি সবাই যত বেশি তারা তাদের গণতান্ত্রিক চর্চাটা করবে, তত বেশি দেশ সমৃদ্ধ হবে, গণতন্ত্র সমৃদ্ধ হবে। যাক, ওটা আলাদা আলোচনা। আপাতত আসি যে তারেক রহমানের শত্রুকে, তারেক রহমানকে কারা বাধা দিচ্ছে, কেন তিনি আসতে পারছেন না? তাহলে দেখেন, তারেক রহমানের ওই এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা যে বারবার বলছি তারেক রহমান আসছেন না কেন, আসছেন না কেন, এখন বুঝতে পারলেন কেন আসছেন না? এমন একটা সময় যেখানে দলের নানা জায়গায় বিক্ষোভ, প্রতিটা জেলায় জেলায় বিক্ষোভ, একাধিক প্রার্থী। তিনি একটা আবেগময়ী ভাষা বক্তব্য দিয়েছেন যে সন্তানকে টুকরো করা যায় না, কোনো মা সন্তানকে টুকরো টুকরো দেখতে চায় না, তেমনি আপনারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপি আপনাদের সন্তানের মতন, আপনারা এটাকে টুকরো টুকরো করবেন না। এত কিছুর পরেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ থামানো যায়নি। হয়তো প্রাসঙ্গিকতা আছে, হয়তো যৌক্তিকতা আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে অন্তত 300 আসনে 1000 মনোনয়ন প্রত্যাশিত দাপিয়ে বেড়াচ্ছে। তাতে দল কোথাও কোথাও লাভবান হচ্ছে, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সবাই চায় যে তারেক রহমান দেশে আসুক, দেশে এসে দলকে শক্তিশালী করুক এবং দলে ক্ষোভ বিক্ষোভ বন্ধ করে যাতে একক শক্তিশালী বিএনপি হিসাবে সামনে এগোতে পারে। কিন্তু সম্ভব হচ্ছে না কেন? ওই যে স্ট্যাটাস, তার দেশে ফেরাটা একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে এখানে এমন গুপ্ত শক্তি আছে, এমন অপ্রকাশ্য শক্তি আছে যারা তারেক রহমানের জন্য বিপদ। সেই শক্তিটা দেশের হইতে পারে, বিদেশের হইতে পারে। নতুন একটা আলোচনার উইন্ডো কিন্তু তারেক রহমান তার স্ট্যাটাসের মধ্য দিয়ে খুলে দিয়েছে। এখন খুঁজে বের করা দরকার যে কোথায় তার নিরাপত্তার ঘাটতি, কে ও পেতে বসে আছে। এই জায়গাগুলো চিহ্নিত করা, আলোচনা করা গণতন্ত্রের জন্য, দেশের জন্য অত্যন্ত জরুরি।